আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তার সরকার। স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। নিউ ইয়র্কে আরও কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এছাড়াও অন্য এক আলোচনায় বাংলাদেশে আরও বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সাক্ষাতে উঠে আসে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, কসোভো প্রেসিডেন্ট ভোজোসা ওসমানি। এদিকে অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি শীর্ষক ইউএস বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদ রহমান, আরটিভি। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা সহ ৮টি সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ ও উস্কানির অভিযোগে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী আনিসুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সকালে এই প্রতিবেদন দাখিল করে প্রসিকিউটর বলেন, আন্দোলনের সময় গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলা বাহিনী ও তার ১৪ দলের নেতাদের ছাত্র জনতার বিরুদ্ধে উস্কে দিয়েছিলেন। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা করে বক্তব্য দিয়েছিলেন। উনি বেশ কয়েকটি ১৪ দলীয় জোটের বৈঠকে উপস্থিত থেকে এই ছাত্র জনতার উপরে আন্দোলন দমনের নিপীড়ন চালানোর জন্য যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সিদ্ধান্ত দিয়েছেন, মতামত দিয়েছেন, ফ্যাসিলিটেট করেছেন, যেগুলো প্রত্যেকটি এই আইনের অধীনে একটি করে অপরাধ। সেই সকল অভিযোগ প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। জাহিদ হোসেন বলেন, তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপে এগিয়ে থাকা নেতারা আগামী নির্বাচনে বিএনপি মনোনয়ন পাবেন বলেও জানান তিনি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারে নামবেন প্রার্থীরা। বুধবার 20 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এদের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের 11 জন এবং হল সংসদের 9 জন বলে জানিয়েছেন নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক AKM আরিফুল হক সিদ্দিকী। এছাড়া 4 জনের মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। এর আগে চাকসু নির্বাচনের তারিখ 3 দিন পিছিয়ে 15 অক্টোবর করা হয়। পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারে কম সময় পাওয়ায় নির্বাচন পেছানো হয়। নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এর আগে সর্বশেষ 1990 সালের নভেম্বরে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে প্রার্থী তালিকা কখন ঘোষণা হতে পারে এবং এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ কেমন দেখছেন? জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন, দীর্ঘ 35 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে, এটা নিয়ে কিন্তু বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আগ্রহের কিন্তু কম নেই। একটা বিষয় জানি আর কি, সেটি হচ্ছে যে এর আগে 12টি প্যানেল ঘোষণা করা হয়েছিল এবং আজকেও কিন্তু একটি প্যানেল ঘোষণা করা হবে। সেটা সাধারণ শিক্ষার্থী
স্বতন্ত্র প্রার্থী প্রত্যেকে কিন্তু এখানে প্যানেল নিয়ে লড়ছেন এবং এর বাইরেও কিন্তু অনেকেই প্যানেলের বাইরেও কিন্তু দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একটাই, যেহেতু দীর্ঘ 35 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেজন্য তারা কিন্তু খুবই খুশি। যেহেতু তাদের বেশ কিছু দাবি দেওয়া থেকে থাকে, তারা কিন্তু এগুলি আসলে কারো মাধ্যমে বলতে পারে না, সেজন্য কিন্তু আসলে এইগুলি বলার জন্য কিন্তু তারা একটা ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন করবেন এবং এই জন্য তারা কিন্তু খুবই খুশি। আমরা কথা বলেছিলাম প্রধান নির্বাচন কমিশনের সাথে, তিনি জানালো আসলে বিকেল নাগাদ যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, এরপর প্রার্থীদের ব্যালট নাম্বার দেওয়া হবে, এরপরে তারা কিন্তু প্রচারণায় নামবেন। এর আগে প্রচারণায় নামার কোনো সুযোগ নেই, যেহেতু কার ব্যালট নাম্বার কোনটা এটা কিন্তু কেউ জানে না, সেজন্য যারা প্রার্থী আছে তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের ব্যালটের যে পরিচিতি নাম্বার সেটা কিন্তু দিতে পারছে না। তো এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে, যেহেতু আসলে শিক্ষকরা কিন্তু একটা বৈঠকে বসেছেন, সেই বৈঠকের পরপরেই হয়তো চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে 20 জনের মতো প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন এবং একই সাথে 4 জনের প্রার্থী তালিকা কিন্তু বাতিল করেছেন। আমরা কথা বলবো একজন স্বতন্ত্র প্রার্থীর ভিপি প্রার্থীর সাথে, তিনি নির্বাচন করবেন ভিপি পদে। আমরা তার কাছে একটু জানতে চাইবো আসলে আপনি জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী, যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আজিজুল হক, আমার ডিপার্টমেন্ট হচ্ছে সোশ্যোলজি, আমার সেশন হচ্ছে 19-20। তো আমি বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরামের সাথে দীর্ঘদিন কাজ করেছি, আমার ক্যাম্পাসে অনেকটা পরিচিতি তৈরি হয়েছে এবং আমি আশাবাদী যে আমার জেতার সম্ভাবনা রয়েছে। আমি স্টুডেন্টদের জন্য কাজ করব এই প্রত্যাশা। আসলে যিনি স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু জিতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে কিন্তু পাস করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা বলছেন তারা নতুন নেতৃত্ব চাচ্ছেন। এই ছিল হাবিবা আমার কাছে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে 7 বছর পর অনুষ্ঠিত হচ্ছে সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন। সকাল 9টা থেকে 19টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে দুপুর 3টা পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে 11টি পদে লড়ছেন 63 জন, তবে প্রার্থীদের কোনো প্যানেল নেই। মোট ভোটার 4761 জন। এর আগে গত 11 আগস্ট তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর 350 সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমাদের মনে হয় যে সুষ্ঠু একটা ভোট নির্বাচন হবে। আর তাছাড়া তো এখানে যেহেতু হল নেই, এখানে সম্পূর্ণ কেন্দ্রীয় সংসদ নির্বাচন, আর কোনো প্যানেলও নাই। আমরা আশা করি যে খুব দ্রুত ভোট সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে হবে। এ বিষয়ে আরও জানাতে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক জানাবেন যে ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে এবং শিক্ষার্থী উপস্থিতির হার কেমন দেখছেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি মেতে রয়েছি গণ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে ভবনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ভবনের সামনে, একাডেমিক ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো সকাল থেকে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে কিন্তু এই গণ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উপস্থিতি হয়েছেন এবং তারা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদেরকে তারা ভোট প্রদান করে চলেছেন বলে আমরা দেখেছি। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে কোনো প্যানেল তৈরি হয়নি। এটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো এখানে নির্বাচন করছেন। 9 জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 4 জন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 63 জন প্রার্থী 11টি পদে কিন্তু তারা লড়াই করছেন আজকের এই ভোট যুদ্ধে। তো নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পোশাকধারীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে তারা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা সহ বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। তো নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। ভোটাররা কিন্তু দীর্ঘ 7 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন পেয়ে কিন্তু তারা খুশি হয়েছেন এবং তারা উৎফুল্ল মেজাজে রয়েছেন। তারা উৎফুল্লভাবেই কিন্তু তারা এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, তারা ভোট প্রদান করছেন, তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে তারা ভোট দিয়ে চলেছেন। তো নির্বাচন নিয়েছি আমার কাছে গণ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।
নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 6 ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে পলাশ ও কালীগঞ্জ উপজেলা। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক জানান, ভোর 4টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 6 ঘণ্টা পর বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে কথা বলেন তিনি। তার এই ঘোষণা এমন সময় এলো যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার 30 দিনের প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে আগামী শনিবার। এই 3 দেশের অভিযোগ, তেহরান 2015 সালে পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। এর আগে দেশগুলো ইরানে জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্স্থাপনের আহ্বানও জানিয়েছিল। এছাড়া সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিলে নিষেধাজ্ঞা 6 মাস পর্যন্ত স্থগিত রাখা হবে বলেও জানিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনালে যাওয়ার জন্য ম্যাচটিতে জয়ের বিকল্প নেই টাইগারদের। তবে এই ম্যাচেও শঙ্কা রয়েছে লিটন দাসকে দলে পাওয়া নিয়ে। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। ভারতের সঙ্গে ম্যাচ হারের 20 ঘন্টার মাথায় আবারও মাঠে নামছে বাংলাদেশ। ক্লান্তি নিয়েই ফাইনালের লক্ষ্যে লড়াইয়ে নামবে টাইগাররা। সুপার 4-এর ম্যাচে ভারতের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। তবে হতাশা নয়, ম্যাচটি থেকে শিক্ষা নিতে চান জাকের আলী। অঘোষিত সেমিফাইনাল হওয়ায় বাড়তি চাপ থাকার কথা টাইগারদের। তবে ভারপ্রাপ্ত এই অধিনায়কের মতে পাকিস্তানও থাকবে একই চাপে, যেখানে বাংলাদেশ সাহসী ক্রিকেটটাই খেলবে। আমরা যখন শ্রীলঙ্কার সাথে হারলাম তখনও আমি বললাম যে আমরা স্টিল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসছি, তো ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। ভারতের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে নেমেছিল বাংলাদেশ। লিটন ইনজুরির কারণে ছিটকে যান, ফেরেন পারভেজ ইমন, সাইফুদ্দিনরা। ফলে পাকিস্তান ম্যাচে দলের কম্বিনেশন নিয়েও টিম ম্যানেজমেন্টের থাকছে বাড়তি নজর। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। এদিকে শঙ্কা বাড়াচ্ছেন লিটন, এই ম্যাচেও অধিনায়ককে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল। উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। টি-20তে পাকিস্তানের বিপক্ষে 20 পরাজয়ের বিপরীতে বাংলাদেশের জয় কেবল 5টি। সবশেষ সিরিজে 2-1 ব্যবধানে জেতে টাইগাররা। এছাড়া চলতি বছরে দলটির কাছে হোয়াইট ওয়াশের স্মৃতিও আছে টাইগারদের। রাফি আমিন, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পরে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।